মাঘ মাসের বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে চার বন্ধু অপু, অনি, সৌভিক আর দেবা আড্ডা দিচ্ছে মাঠের এক কোণে বসে। হঠাৎ দেবা বলে উঠল, তোরা ভূতে বিশ্বাস করিস? দলের সবচেয়ে ভীতু ছিল অপু। ভয় জড়ানো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমার মামার বাড়িতে একবার দেখেছিলাম। তখন অনি বলল, চুপ সালা, আবার শুরু করলি তোর সেই আবোল তাবোল দাদুর বাড়ির ভূতের গল্প। অনি হলো দলের সবচেয়ে দুষ্টু ছেলে। এরপর তর্ক বিতর্ক শুরু হলো তাদের মধ্যে। দেবা বলল, ধুর, তোদের একটা অ্যাডভেঞ্চারের কথা বলো ভাবছিলাম, কিন্তু এখন তো দেখছি বিশ্বাস অবিশ্বাস নিয়ে একবারে মিটিং বসে গেছে। আজ আর বলবো না। এতক্ষণ চুপ করে শুনছিল সৌভিক। এবার সে বলল, থাকবে কেন, এখনই বল, আমরা অ্যাডভেঞ্চার করতে ভয় পাই নাকি? এই তো রিসেন্ট বোলপুরে ঘটনা মনে নেই? থাক সব পুরোনো কথা, এখন যেটা জানতে পেরেছি সেটা শুনবি কিনা বল, বলল দেবা। অনি উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ রে বল, কি অ্যাডভেঞ্চার, বল বল বল। দেবা বলল, আমাদের পাহাড় লালা দাদুর কাছ থেকে শুনলাম ওই যে দিঘির পরের ভাঙা বাড়িটা আছে না, হ্যাঁ ওটাকে অনেক পুরনো বাড়ি বলে শুনেছি, ভূতে দেখা যায়। অপু বলল, হ্যাঁ এ তো অনেক দিনের ঘটনা, কিন্তু আজ লাহা দাদুর কাছে পুরনো ইতিহাসটা শুনলাম। সৌভিক, বল শুনি কী রকম ইতিহাস। এরপর দেবা বলতে শুরু করলো, ওই পোড়া বাড়িটা আগে এক জমিদার বাড়ি ছিল। ছিল কেন, এখনো আছে, সঙ্গে ছিল দিঘিটাও। জমিদার বাড়ির অংশটা রিপেয়ার না হওয়ায় সরকার থেকে দিঘিটা বাঁধানো হয়ে রয়েছে। তখনকার দিনে এই অঞ্চলটা বিহারের রাজা অন্তর্গত ছিল। এখানে জমিদার ছিল সিংহ রায় বাবু। শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী শাসক। তার মতে সামান্য ভুল হলেও প্রজাদের গলায় জল ভর্তি কলসি ঝুলিয়ে দিঘির জলে ফেলে দেওয়া হতো। আর এই যন্ত্রণাদায়ক মৃত্যু দেখতে জমিদার নিজে নৌকায় চেপে দিঘি আসতেন। শোনা যায় এখনো দিঘির তলায় গেলে নাকি হাড়ের টুকরো দেখা যায়। জমিদারের বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে একবার প্রজারা গৌরবঙ্গের রাজার সঙ্গে চুক্তি করে জমিদার বাড়িতে আক্রমণ করে। সিংহরায় নিজেকে এক গোপন জায়গায় বন্দি করে ফেললেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি, কিন্তু পরের দিন তার নিজের ঘরে ফ্রিজ ফাঁসিতে ঝুলন্ত দেহ পাওয়া যায়। পিঠে ছিল একটা রক্তমাখা ছোড়া। সবাই বুঝে যায় এই আত্মহত্যা নয়, বরং খুন। কিন্তু খুন কে বা কীভাবে খুন হলো তা আজও অজানা। এরপর জমিদারের বড় ছেলে মাখন রায় সিংহাসনে বসে। সে ছিল ভালো মানুষ এবং প্রজাদের সুযোগকাঙ্ক্ষী, কিন্তু এরপর প্রতিদিন রাতে জমিদারের ঘর থেকে ভেসে আসতো চিৎকার, আমাকে মারতে হবে, মরতে হবে, আমারও ভুল হয়েছে। তবুও মাখন রায় পরিবার রহস্য বাড়িতেই থাকতো। এরপর জমিদারি ব্যবস্থা বন্ধ হলে তার ছেলে মোহন রায় এই গল্প ভবিষ্যৎ ইতিহাসে শুনে কলকাতায় চলে যায়। এতক্ষণে সবাই চুপচাপ শুনছিল। তখন অনিক জিজ্ঞেস করলো, অনিকেত, মোহন বাড়িটা বিক্রি করে দেয়নি কেন? দেবা বলল, চেষ্টা হয়েছিল, কিন্তু যতবার কেউ বাড়ি দেখতে এসেছে ততবারই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ বলে ভূত, কেউ বলে কোনো বড় চোরাচালারি কাজ। তাই কেউই আর বাড়িটা কিনতে যায়নি। অনিকেত বলল, চল তাহলে একবার ঘুরে আসা যাক প্রতাপপুরের সেই জমিদার বাড়িতে। পরের দিন দুপুরে খাওয়ার পর
চারজনই রওনা দিল। একটা অপূর্ব সুন্দর দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রতিচ্ছবি পড়ছে দিঘির স্বচ্ছ জলে। সবাই মুগ্ধ হয়ে উপভোগ করছে দৃশ্যটা। তারা এগোলো বাড়ির দিকে, গিয়ে দেখে বাড়ির একদিকটা প্রায় ধসেই পড়েছে। সবাই অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে দেখছে। এরপর সবাই চলে আসার সময় অনেকে হঠাৎ করে ভাঙা অংশের কাছে গিয়ে কি যেন খুঁজছে। অনেকক্ষণ পর সে চিৎকার করে উঠল, গোপন ঘর! সবাই তাড়াতাড়ি গিয়ে দেখলো ছোট একটা গর্তের ভেতর দিয়ে দেখা যাচ্ছে সিঁড়ি। বাড়ির এই দিকটা ধসে যাওয়া হয়তো কেউ দেখতে পায়নি এই সিঁড়ি। তার মানে এর আবিষ্কারক অনিকেত, সৌভিক বলল। তারা মিলে ইটগুলো সরিয়ে নিচে নামার পথ খুলে ফেলল। দেখা গেল 30 থেকে 35টা সিঁড়ি নিচে গিয়েছে। দেবা নামতে যাচ্ছিল, হঠাৎ অর্পণ তার হাত ধরে বলল, কি দরকার? ভূত না থাক, বিষাক্ত সাপ পোকামাকড় তো থাকতেই পারে, চল, অনেক দেরি হয়ে গিয়েছে, আর খানিকক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি যাই। দেবা বলল, থাম, এত দূর এসে একটা জিনিস আবিষ্কার করে আর দেখবো না, সেটা হয় কখনো? সৌভিক আর অনিকেত দেবার কোথাও রাজি হলো। বাধ্য হয়ে অর্পণ নামলো। নিচে নেমে তারা এক অন্ধকার জায়গায় পৌঁছালো। চারপাশে একটা ভাবসা গন্ধ। সৌভিক ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখা গেল ঘরটা একবারে খালি। তাহলে লাহা দাদুর মতে এই হলো সেই গোপন ঘর যেখানে সিংহরাই লুকিয়েছিলেন। সৌভিক অবাক হয়ে এই কথাটি বলল। দেবা বলল, তাহলে খুনটা করলো কে? আর যদি মারতই তো তাহলে এখানেই মারা যেত। জমিদারকে তার ঘর নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ঘরটা নিঃসার, মেঝেতে ধুলো স্তর জমে আছে, চারপাশে কেমন একটা অস্বস্তিকর নীরবতা। হঠাৎই দেবা নিচু গলায় বলল, দেখ, দেওয়ালের কোণটায় কিছু আঁকা আছে না? ছবি গিয়ে ফ্ল্যাশ লাইট আলো ফেলতেই দেখা গেল দেওয়ালের রং লাল, লেখা কিছু অক্ষর, কিন্তু লেখাটা অস্পষ্ট আর অনেক দিনের পুরনো। এই পরেই হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইতে লাগলো। নিচের ঘরে কোনো জানালা নেই, তবু কেমন একটা হিমেল হাওয়া যেন পাহাড়ের ভিতর ঢুকে যাচ্ছে। অর্পণ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, চল ফিরে আসা যায়, আমার মোটেও ভালো লাগছে না। কথাটা শেষ হতেই হঠাৎ করে ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গেল। চারপাশে আলো নিভে নিয়ে শুধু অন্ধকার। সবাই এক মুহূর্তে স্তব্ধ। অনিকেত বলল, শালা কে আবার ফ্ল্যাক্স করছিস রে? কিন্তু তার গলার রঙেও ভর স্পষ্ট। কয়েকটা কান্নার শব্দ ভেসে এলো, দূর থেকে নয়, যেন সেই ঘরের ভেতর থেকে। একটা শিশু কান্নার মতো ধীরে ধীরে বেশি হতে লাগলো। চারজন ঠায় দাঁড়িয়ে, কারোর শরীর নড়ছে না, কণ্ঠ শুকিয়ে গেছে। এইরকম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিঁড়ি দিয়ে কার পায়ের শব্দ পাওয়া গেল। কিছুক্ষণের মধ্যেই আওয়াজটা বেড়ে দিকেই আসছে। সবাই তখন সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা তীব্র আলোর ছোটা তাদের ওপর পড়ল এবং আলোটা কমতেই তারা দেখলো এক ছায়ামূর্তি। একজন মেয়ে, বয়স সেই আনুমানিক 22-23 হবে, চোখে কালো রেশম চশমা, হাতে একটা ছোট্ট ক্যামেরা। দরজায় দাঁড়িয়ে সে বলল, কে তোমরা, আর এখানে কি করছো? এই সব ঘটনার পর একজন মানুষকে দেখে আশ্বাস পেয়ে সৌভিক বলল, আমরা জমিদার বাড়ি দেখতে এসেছি। মেয়েটি বলল, এই জমিদার বাড়িতে কি এমন দেখার আছে, আর তাও আবার এই সন্ধেবেলায়?
এই সব করতে করতে কখন যে সন্ধে হয়ে গিয়েছে তারা জানতেও পারেনি। সৌভিক বলল, না মানে একটু অ্যাডভেঞ্চার করতে। মেয়েটি, দাঁড়াও দাঁড়াও, তোমরা এই সেই চার মূর্তি যারা বোলপুরের কেসটা সলভ করতে সাহায্য করেছিলে? সৌভিক, হ্যাঁ মানে। মেয়েটি, ওকে ওকে, আমি তিশা ঘোষ, একজন প্যারানর্মাল রিসার্চার। আমি বোলপুরের কেসটা ভালো করে স্টাডি করেছিলাম আর সেখান থেকে তোমাদের নাম জানতে পেরেছি। অপু হ্যাঁ করে তাকিয়ে বলল, আপনি এখানে কি করছেন? তিশা শান্তভাবে বলল, এই বাড়িটা নিয়ে আমি মাস দুয়েক কাজ করছি। লাউ দাদুর কাছ থেকেও কিছু ইনফরমেশন পেয়েছিলাম। আমি এখনই বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ এই আলো দেখে নিচে নেমে গেলাম। দেবা একটু বিরক্ত হয়ে বলল, তাহলে আপনি সবটা জানেন? তিশা, অনেকটা জানি কিন্তু সব নয়। এই বাড়িটা নিয়ে আমি প্রায় 2 মাস ধরে গবেষণা করছি। যত ভুতুড়ে গল্প শোনা না কেন, আমি জানি এর পেছনে অন্য কিছু আছে। সবিক বলল, আমরাও একটু আগে সিঁড়ি নিচে ঘরটা খুঁজে পেয়েছি। তীব্র গন্ধ, অন্ধকার, হিমেল হাওয়া, কিছুই স্বাভাবিক হয়ে হয়নি। তিশা ফ্ল্যাশ লাইটটা সরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে বলল, এই ঘরটা সম্ভবত জমিদারের ব্যক্তিগত গোপন বাংকারের মতো। আমার অনুমান ঠিক হলে নিচে এখনো কিছু মেটাল স্ট্রাকচার আর পাইপলাইন রয়েছে। সেগুলো থেকেই তৈরি হয়েছে অস্বাভাবিক শব্দ আর পরিবেশ। অনিকেত হালকা রেগে গিয়ে বলল, তাহলে এইসব কান্না, আওয়াজ, শব্দ, ঠান্ডা বাতাস এসব কী করে হলো? তিশা একটু থেমে বলল, তোমরা এখনো ইনফাস্ট আউট শব্দ শুনছ, খুব কম ফ্রিকুয়েন্সির শব্দ যা কানে শোনা যায় না কিন্তু শরীরে অনুভব হয়। অস্বস্তি, গা শিরশিরে ওঠা, ভয়ের অনুভূতি তৈরি করতে পারে। অনেক পুরনো বাড়িতে বাতাস, কাঠামোর গঠন ও বাতাসের গতি একসাথে মিলে এরকম শব্দ তৈরি করে। আমি আগেও পরীক্ষা করেছি। এই বাড়ির নিচ দিয়ে বাতাস যাওয়ার সরু ফাটল রয়েছে, তাই রাতের বেলায় কিছু আওয়াজ মানুষের মনে কান্না বা পায়ের শব্দ বলে প্রতিভাত হয়। অর্পণ বিস্ময়ে বলল, মানে সবটাই ছিল আমাদের ধোঁকা, আসলে ভূত বলে কিছুই নেই? আংশিকভাবে তিশা বলল, ভয়ের একটাই বড় অংশ আছে, অজানা থাকে। তার সঙ্গে যদি এমন পরিবেশ ও ইতিহাস জুড়ে দেওয়া হয় তাহলে ভয় বাস্তব হয়ে দাঁড়ায়। দেবাই কিছুটা বিরক্ত গলায় বলল, তাহলে ওই জমিদার খুন সে কি সত্যি হয়েছিল? তিশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু খুন নয়, ওটা ছিল আত্মহত্যা, তবে রহস্যজনক। আমার কাছে স্নায়ু রেকর্ড রয়েছে, সেখানে উল্লেখ আছে জমিদার শেষ দিকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সম্ভবত তারাই আদেশে প্রজাদের ওপর চালানো অত্যাচারের ফলেই মানসিক অবসাদ ভুগছেন। দেবা বলল, কী রকম রহস্যজনক? তিশা সবাইকে নিয়ে এই দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা দেওয়ালে এই পুরনো দাগটা দেখেছ? এখানে কিছু খোঁজা দাগ আছে। এগুলো পুরনো কোড বা চিহ্ন হতে পারে। দেওয়া বলল, সংকেত মানে? জমিদারকে কিছু ইঙ্গিত দিতে চেয়েছিল? কেশা বলল, আমার ধারণা জমিদার মৃত্যুর আগে কিন্তু লিখতে চেয়েছিলেন, কিন্তু রক্ত বা কাঠি দিয়ে লেখার চেষ্টা করেছিলেন বলে লেখাটা আজ স্পষ্ট নয়। তবে কিছু রিপোর্ট আমি পেয়েছি।
এই বলে সে ব্যাগ থেকে পুরনো কাগজ দেখিয়ে বলল, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে জমিদার সিংহরায় মশাই শেষের দিকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার দেখভাল করতে তার সহচর নবকিশোর, কিন্তু বিদ্রোহের সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সৌভিক বলল, তাহলে কি নবকিশোর খুনটা করেছে? তিশা মাথা নাড়ালো, না, আসল রহস্য এখানেই। জমিদার প্রজাদের উপর অত্যাচার করতেন, কিন্তু নিজের ছেলের কাছে কখনো এসব কথা স্বীকার করতেন না। বিদ্রোহের সময় যখন জমিদার বাংকারে লুকিয়েছিলেন, তখন নবকিশোরই তাকে এই সব রকমভাবে সাহায্য দিত, কিন্তু কিছুদিন পর সে আর আসেনি। অপু বলল, মানে তিনি এখনো একা ছিলেন? হ্যাঁ, তিশা বলল, আসলে জমিদার বুঝতে পেরেছিলেন তার পালানোর কোনো উপায় নেই এবং কেউ তার ওপর ভরসা রেখেছে না। তিনি মানসিক অবসাদ ও লজ্জায় ভুগছিলেন, তাই অবশেষে তিনি আত্মহত্যা করেছেন। দেবা বলল, কিন্তু তিশা শান্তভাবে বলল, কিন্তু মৃত্যুর সময় তার পিঠে যে ছুরির আঘাত ছিল সেটা তাকে আতঙ্কিত করতে বা মৃত্যুকে দ্রুত আনতে সাহায্য করেছে। ফরেনসিক দিক থেকে দেখলে এটা সহযোগিতাপূর্ণ আত্মহত্যা, মানে কারোর সাহায্যে আত্মহত্যা। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তিশা হেসে বলল, ভয়কে যদি আলোর দিকে, তাহলে প্রতিটা গল্পই আসলে একটা একটা মানবিক দুর্বলতা হয়ে প্রত্যেকটা খণ্ডচিত্র। তোমাদের বলবো, আজকের পড়ার ভূত দেখলে ভয় পেও না, প্রশ্ন করো। চার বন্ধু তখন ধীরে ধীরে ওপরে উঠে এলো। অন্ধকার আকাশে লালচে আলো পড়ছে দিঘির জলে। জমিদার বাড়ির প্রতিচ্ছবি ভেঙে পড়েছে ঢেউয়ে। দেবা হঠাৎ বলল, তিশা, আপনার মতো মানুষ যদি এখন প্রতিটা স্কুল কলেজে পড়াতো, তাহলে সমাজ বিজ্ঞান দিয়ে ভূতে মুখোমুখি হতো। তিশা এসে বলল, আমার একটা গবেষণার টিম আছে, চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সত্যিকারের রহস্য খুঁজে বের করার চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর হয় না। চারজন একসাথে হাঁটতে শুরু করলো। জমিদার বাড়ি তখন আর রহস্য নয়, বরং ইতিহাসের এক টুকরো যার গল্প আছে, ভয় নেই। সমাপ্ত।